আরে সাহসী রানী, ভেঙে পড়িস কেন? আমরা থাকতে সৌম্য ভাইকে লকআপে ঢোকানোর ক্ষমতা কারোর বাপের হবে না। বি পজিটিভ। সৃজন আধো আধো স্বরে বলে। জাবিল মামার বাপের ক্ষমতা নেই? জাবিল সৃজনকে নিয়ে তার বাইকের দিকে যেতে যেতে বলে, আমার বাপের বহুত ক্ষমতা, আজ দেখাবো চল। কিন্তু তোর বাপের ক্ষমতা নেই। সম্বন্ধীকে পুলিশ ধরে নিয়ে যায়, আর তোর বাপ বিদেশে বসে থাকে। কথাটা বলতে বলতে জাবির সৃজনকে বাইকে বসিয়ে দিয়ে সে বাইকে উঠে বসে। সৃজন কিছু বলল না। বাইক পেয়ে সে এখন খুশি। দুহাতে শক্ত করে সামনে ধরে রেখেছে। জাবির বাইক স্টার্ট দেয়। পেছনে সাইব উঠে বসলে জাবির বাইক স্টার্ট দেয়। পিছনে সন্ধ্যায় স্কুটিতে উঠে স্কুটি স্টার্ট দেয়। সন্ধ্যার পিছনে সাফা, সন্ধ্যাদের পিছনে লামিয়া তার স্কুটি নিয়ে আসছে। পুলিশ স্টেশনের সামনে এসে সৌম্য পুলিশের গাড়ি থেকে নেমে দাঁড়ায়। সাথে 3 জন পুলিশ এগোয় ভেতরে যাওয়ার জন্য। সৌমার হাতে হাত করা নেই। সৌম্য পড়াতে দেয়নি। সে বলেছে সে নিজেই আসবে, এসব পড়াতে হবে না। ইরার কথা মনে পড়ছে ভীষণ। কানে বাজছে ইরার কান্না। আজ অনেকগুলো দিন পর আজ আবারও নিজেকে এতটা অসহায় লাগলো। ঠিক কি করবে, কি করা উচিত ভাবতে পারছে না। তখনই পুলিশ স্টেশনের সামনে এসে দাঁড়ায় সন্ধ্যা, জাবির আর লামিয়ার বাইক স্কুটি। সন্ধ্যা পেছন থেকে সৌম্যকে দেখলো। সে দ্রুত স্কুটি থেকে নেমে বড় বড় পায়ে এগিয়ে যায় আর শব্দ করে ডাকে, সৌম্য ভাইয়া। ওর কণ্ঠ পেয়ে সৌম্যের পা থেমে যায়। পিছু ফিরে তাকালে সন্ধ্যাকে দেখে ঢোক গিলল। সন্ধ্যা পায়ের গতি বাড়িয়ে এক প্রকার দৌড়ে এসে ভাইকে জড়িয়ে ধরে। কান্না ভেজা কণ্ঠে বলে, ভাইয়া তুমি ওদের সাথে এখানে কেন এসেছো? ওদের বলনি কেন? তুমি কিচ্ছু করনি? সৌম্য কি বলবে বুঝলো না। সামনে তাকিয়ে সন্ধ্যার ফ্রেন্ডদের দেখে অবাক হলো না, দীর্ঘশ্বাস ফেললো শুধু। সৃজন সৌম্যকে দেখে হাত পেতে দেয় আসার জন্য, ডাকে, সৌম্য মামা আমাকে কোলে নাও। সৌম্য অসহায় দৃষ্টিতে তাকালো, ছোট করে বলল, নিব আব্বু। জাবির এগিয়ে এসে দাঁড়ায় সৌম্যের সামনে। একজন পুলিশ বলে, আসামির থেকে দূরে থাকুন। জাবির ডান হাত উঠিয়ে ধমক দিয়ে বলে, এই তোরা দূর হ। পুলিশ 3 জন জাবিরকে দেখে সাথে সাথে নিচু করে নেয় মাথা। সৌম্যের থেকে দূরে সরে বলে, সরি স্যার। সৌম্য বিরক্ত হয়ে বলে, জাবির, ওরা তোমার গুরুজন। জাবির অনুতপ্ত স্বরে বলে। সরি ভাই। এরপর আবারও কিছু বলতে নেয়, তার আগেই সৌম্য বিদ্রুপ হেসে বলে, তোমার ফ্রেন্ডের হাজবেন্ডের বাবাকে নাকি আমি মেরেছি, বুঝলে? এজন্য আমাকে সম্মানের সাথে এখানে এনেছে। জাবির, সাইব, লামিয়া, সাফা সকলে অবাক হয় সৌম্যের কথায়। সন্ধ্যা তার ভাইকে ছেড়ে বিচলিত কণ্ঠে বলে, ভাইয়া এসব কি বলছো তুমি? সৌম্য ঢোক গিলল। জাবির আর সাইফের দিকে চেয়ে বলল, বোনকে সাবধানে বাড়ি পৌঁছে দিও। কথাটা বলতেই সন্ধ্যা রেগে বলে, কিসের বাড়ি পৌঁছে দিবে? আমি কোথাও যাব না তোমাকে রেখে। তুমি জেলে যেতে চাইছো কেন ভাইয়া? ভাবি তোমার জন্য কাঁদছে। তুমি আমার সাথে বাড়ি যাবে, এসো। জাবির বলে, ভাই আপনি সন্ধ্যাকে নিয়ে বাড়ি যান, আমি এই দিকটা সামলাচ্ছি। জাবিরের কথাটা শেষ হতেই পেছন থেকে আকাশের গরু গম্ভীর কণ্ঠ ভেসে আসে। আচ্ছা, তুই সামনে নেবে? পরিচিত কণ্ঠ শুনে সৌম্য সামনে তাকায়, সাথে তাকায় সন্ধ্যা। দুজনের চোখে মুখে বিস্ময়। তবে সৌম্য বোধহয় কমই অবাক হলো। আন্দাজও করেছিল কিছুটা, আকাশ ছাড়া তাদের লাইফ হেল করার মতো আর কে বা আছে। কিন্তু সন্ধ্যার দৃষ্টিতে অসম্ভব বিস্ময়। পায়ের তলা কাঁপছে মনে হলো। চোখ জোড়া ভরে ওঠে মুহূর্তেই। কতগুলো মাস পর দেখলো আকাশকে। শরীরটা কাঁপছে যেন। আবির উল্টে ঘুরে দাঁড়ায়, তাকায় আকাশের দিকে। সাথে সাইব, সাফা, লামিয়াও তাকায়। সাইব, জাবির, সাফা কেউ আকাশকে চিনতে পারল না, কারণ তারা আকাশকে নামে চেনে, মুখে নয়। কিন্তু লামিয়া আকাশকে এক দেখায় চিনতে পারে। অবাক হয় প্রচণ্ড। রাস্তার পাশে সারিবদ্ধভাবে অনেকগুলো গাড়ি দাঁড় করানো। সামনে আকাশ দাঁড়ানো, তার দুপাশে কয়েকজন লোক। আকাশের পরনে সাদা রঙের স্যুট প্যান্ট, চোয়াল শক্ত। দৃষ্টি জাবিরের দিকে। জাবির ব্রকুচকে চেয়ে আছে, বুঝতে পারছে না লোকটা তার দিকে এভাবে চেয়ে আছে কেন। আকাশ তাকায় সৌম্যের দিকে, চোখাচোখি হয় দুজনের। আকাশ সৌম্যের দিকে চেয়ে পুলিশদের উদ্দেশ্যে হুঙ্কার ছেড়ে বলে, মিস্টার সৌম্য এখনো বাইরে কেন? ওয়াই? অ্যান্সার মি বাস্টার্ড।
সব পুলিশ আকাশের হুঙ্কারে থরথর করে কেঁপে ওঠে। সৌম্য নির্জীব চোখে চেয়ে রইল। সন্ধ্যা বা ক্রুদ্ধ হয়ে যায়, নতুন করে অবাক হলো না, কিন্তু কষ্ট, দুঃখ সেসব কি করে এড়াবে সে? কথা বলার শক্তি পায় না। মেয়েটা দুহাতে তার ভাইকে চাপড়ে ধরল। সে তার সৌম্য ভাইয়াকে কিছুতেই জেলে দিবে না, সে মরে গেলেও না। সন্ধ্যার দু চোখ ফেটে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ে। অসহায় দৃষ্টি জোড়া আকাশের পানে। হঠাৎ করে আকাশকে দেখে সে কেমন যেন ভেঙে পড়ছে, পারছে না নিজেকে সামলাতে। ওদিকে জাবির দু কদম এগিয়ে এসে আকাশের উদ্দেশ্যে বলে, কি মিস্টার, ওনাকে জেলে দেওয়ার তুই কে? আর বাকিটুকু বলার আগেই আকাশ হনহন করে এগিয়ে এসে জাবিরের বুক বরাবর জোরে সোরে একটা লাথি মেরে দেয়। জাবির মোটেও এটার জন্য প্রস্তুত ছিল না, ফলস্বরূপ ছিটকে উল্টে পড়ে। কোলে থাকা সৃজন হাত ফসকে পড়ে যায়। ছেলেটা ভয়ে চেঁচিয়ে ওঠে। আকাশ ডান হাতে সৃজনের বাঁ হাত টেনে ঝুলিয়ে ধরে থাকে। সোনালি চোখ দুটো রাগের চোটে চলছে মনে হলো। রাগান্বিত দৃষ্টি ঘুরে আসে সন্ধ্যার দিকে। সন্ধ্যা সৌম্যকে ছেড়ে দৌড়ে আসতে নেয় আর চেঁচিয়ে ডাকে, সৃজন। আকাশ বাহাতে পকেট থেকে পিস্তল বের করে সৃজনের মাথায় ঠেকিয়ে সন্ধ্যার দিকে চেয়ে বিরক্তি কণ্ঠে বলে, আয় স্টপ। সন্ধ্যার পা থেমে যায়। বিস্ময় দৃষ্টিতে তাকায় আকাশের দিকে। বাবা ছেলের কপালে পিস্তল ধরেছে, এটাও দেখার বাকি ছিল। আমার মনে হয় সে অবাক কেন হচ্ছে। এটাই তো স্বাভাবিক। সৃজন মায়ের দিকে চেয়ে কেঁদে দিয়ে বলে, মা আমি পড়ে গেলাম, আমাকে বাঁচাও। ছেলের দিকে চেয়ে সন্ধ্যার বুক ফেটে কান্না আসে। সে কি করবে এখন? দম বন্ধ লাগে তার, মস্তিষ্ক ফাঁকা লাগে। সন্ধ্যা খুব কষ্টে নিজেকে সামলায়। সে দুর্বল হয়ে গেলে তার সৃজনের কি হবে? বাইরের মানুষ শত্রু হলে তাদের সাথে লড়াই করা যায়, কিন্তু তার ছেলেটার শত্রু যে স্বয়ং তার বাবা। সৃজন হওয়ার আগেই তার বাচ্চাকে মারতে এসেছিল। 2 বছর ঘুরে আজ আবারও এসে সর্বপ্রথম তার বাচ্চাটার দিকেই পিস্তল উঠিয়েছে। সন্ধ্যা ঢোক গিলল, নিজেকে শক্ত করে উদ্দেশ্যে বলল, আমার ছেলেকে ছেড়ে দিন। কথাটা বলতে বলতে সন্ধ্যা ধীরে ধীরে 1 পা 2 পা করে এগিয়ে আসে আকাশের দিকে। খুব সতর্কতার সাথে পা ফেলে। সূক্ষ্ম নজরে পরখ করে সৃজনের অবস্থান, পরখ করে আকাশকে, সাথে আকাশ ধরে রাখা পিস্তল। আবারও বলে, কি চান আপনি? আপনার কথা আমার আর ভাইয়ার সাথে। আমার ছেলেকে ছাড়ুন। সন্ধ্যার বলা কথায় চেয়ে সন্ধ্যার সতর্কে ফেলা কদমে আকাশের বেশি মনোযোগ। সন্ধ্যার চতুরতা বুঝতে পেরেছে সে। ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে ওঠে। কান্নারত সৃজনকে উপর দিকে ছুঁড়ে মারার ভঙ্গি করে। সৃজন আগের চেয়েও ভয় পেয়ে চেঁচিয়ে ওঠে। মা সাথে সাথে সন্ধ্যার পা থেমে যায়। বুক কেঁপে ওঠে তার, শরীরটা বড্ড কাঁপছে মনে হলো। সামনে এগোতে পারছে না তার সৃজন। ওদিকে সকলের চোখে মুখে আতঙ্ক ফুটে ওঠে। মনে হচ্ছে সৃজন কোনো বল। সৌম্য আব্বু বলে দ্রুত এগিয়ে আসতে নিলে দুজন পুলিশ তাকে টেনে ধরে। সৌম্যের চোখে মুখে অসহায়ত্ব, চোখ বুজে খুব কষ্টে দুটো শব্দ উচ্চারণ করলো, আল্লাহ প্লিজ। আকাশের দৃষ্টি সন্ধ্যার উপর, হাসির পরিমাণ দীর্ঘ হয় তার। মজা পেল বোধহয় সন্ধ্যার অমন ভীত মুখশ্রী দেখে। সন্ধ্যার দিকে দৃষ্টি রেখেই 2 পা সামনে এগিয়ে ডান হাত পেতে পরন্ত সৃজনকে কোলে নেয়। এই দৃশ্য দেখে সকলে স্বস্তির নিঃশ্বাস ফেলে। সন্ধ্যার চোখ থেকে 2 ফোঁটা পানি গড়ালো আবারও। আকাশ তার বাচ্চাটার সাথে কেন এমন করছে? রাগ কষ্ট সব হচ্ছে। দৃষ্টি ঘুরে ভীতু সৃজনের পানে তো একবার আকাশের পানে। এদিকে সৃজন একটি আশ্রয় পেয়ে 2 হাতে আকাশের গলা সাপটে ধরে ফুপিয়ে কাঁদে। বাচ্চাটা ভয়ে কাঁপছে, কি যেন বিড়বিড়িয়ে বলে। আকাশ সন্ধ্যার দিকে চেয়ে এতক্ষণ বেশ প্রফুল্ল বোধ করলেও এবার মুখটা কেমন যেন থমথমে হয়ে যায়। সৃজনের শরীর কম্পন, সাথে ছেলেটির কান্নায় আকাশ ঢোক গিলল, তাকালো সন্ধ্যার দিকে। সন্ধ্যা চোখ মুখ শক্ত করে আকাশের দিকে চেয়ে আছে। একটু পর পর ডান হাত দ্বারা ঝাপসা চোখ ডোলে স্বাভাবিক করে। চোখ দুটো লাল। সন্ধ্যা ভীষণ এলোমেলো, সব মিলিয়ে আকাশের চোখে সন্ধ্যাকে ভীষণ সুন্দর এক মেয়ে রূপে ধরা দিল।
কিন্তু আকাশের চোখে সবচেয়ে বেশি হাইলাইট হয় সন্ধ্যার মাথা থেকে ওড়না পড়ে যাওয়ার ব্যাপারটা। অথচ সন্ধ্যার নিজের দিকে কোনো খেয়াল নেই, মাথা ঢাকার কোনো তাড়া নেই, যেটা আকাশের কাছে অসহ্য লাগলো। চোয়াল শক্ত হলো। সন্ধ্যা আগের ন্যায় আকাশের দিকে এগিয়ে আসতে নিলে আকাশ সাথে সাথে সৃজনের মাথায় পিস্তল ঠেকায়। সন্ধ্যা এবার রেগে চেঁচিয়ে বলে, আপনার প্রবলেম কি? হ্যাঁ, আমি তো বললাম আমার আর ভাইয়ের সাথে আপনার কথা। আমার বাচ্চাকে ছাড়ুন। আকাশ দাঁতে দাঁত চেপে বলে, শিওর, মেইন হিসাব তো তোমার সাথেই হবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। এদিকে সৃজনের কান্না থেমেছে, সাথে কাঁপুনিও। এতক্ষণ যে ভয়টা পাচ্ছিল এর পরিধি অনেকাংশে কমে এসেছে। সৃজন আকাশের জড়িয়ে ধরে রাখা গলা ছেড়ে সোজা হয়, ভেজা চোখে তাকায় আকাশের দিকে। সৃজনকে নড়তে দেখে একই সময় আকাশও তাকায় সৃজনের দিকে। দুজনের চোখাচোখি হয়। আকাশ যদিও জানতো এই ছেলের চোখ দুটোই মণি, তার মতোই সোনালি, কিন্তু কাছ থেকে দেখে কেমন যেন অদ্ভুত লাগলো। সৃজন তার ছোট্ট ছোট্ট দুহাতে ভেজা চোখ মুখ মুছে আদো আদো স্বরে বলে, তুমি পচা, তোমাকে মার দিব। কথাটা বলতে বলতে সৃজন বাহাত উঁচু করে আকাশের গালে থাপ্পড় মারার জন্য। সন্ধ্যা ঢোক গিলল। এটা তো সেই আকাশ নয় যে তার বাচ্চার মার সহ্য করবে। এটা এভি, যে আদতে মানুষ নয়, নয়তো একটা বাচ্চার সাথে কিভাবে এমন করতে পারে। সৃজন আকাশকে থাপ্পড় দিলে আকাশ না জানি তার ছেলেটাকে না জানি কি করে বসে। সন্ধ্যা শব্দ করে ডেকে ওঠে। আব্বা। সৃজনের হাত থেমে যায়, ঘাড় ঘুরিয়ে তাকায় মায়ের দিকে। সন্ধ্যা নিজেকে সামলে মুখে হাসি ফুটিয়ে ডান হাতের বুড়ো আঙ্গুল দেখায়। মাকে এমন করতে দেখে সৃজনের মুখে হাসি ফুটে ওঠে। সেও তার ডান হাতের বুড়ো আঙ্গুল দেখায়। সৃজনের কাছে এটার অর্থ হলো কোনো ভয় নয়। সৃজন ভয় পেলে সন্ধ্যা এমন করে। এটুকুতেই বাচ্চাটার সব ভয় দূর হয়ে গেল, যেমনটা এখন হলো। আকাশ ভ্রু কুঁচকে একবার সন্ধ্যার দিকে তাকাইতো, একবার সৃজনের দিকে। এরা মা ছেলে কি করতে চাইছে সেটাই বোঝার চেষ্টা করছে। আকাশ যে বেখেয়ালে আছে এটা সন্ধ্যার নজরে এসেছে। সন্ধ্যা মনে মনে হাসলো। এরপর হঠাৎই পায়ের গতি বাড়িয়ে এক প্রকার দৌড়ে আকাশের কাছে চলে আসে। আকাশ কিছু বুঝে ওঠার আগেই সন্ধ্যা দুহাতে গায়ের জোরে আকাশের বুকে ধাক্কা দেয়। আকাশের দৃষ্টি সৃজনের দিকে ছিল, সে বুঝতেই পারেনি। ফলস্বরূপ হাতের পিস্তল ছিটকে পড়ে যায়। সে নিজেও এক পা পিছিয়ে যায়। সৃজনকে কোলে নেওয়া হাত আলগা হয়। সন্ধ্যা আকাশের থেকে সৃজনকে ছিনিয়ে নেয়। সময় নষ্ট না করে সন্ধ্যা উল্টে ঘুরে সামনের দিকে এগোতে নিলে আকাশের দুপাশে দাঁড়ানো লোকগুলো সকলে একসাথে সন্ধ্যার দিকে বন্দুক তাক করে। সন্ধ্যা উল্টো দিকে ফিরে থাকায় দেখতে পেল না তার আর সৃজনের দিকে কতগুলো লোক বন্দুক তাক করে রেখেছে। কিন্তু সন্ধ্যার ফ্রেন্ড সৌমদের চোখে মুখে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাই বিচলিত কণ্ঠে বলে, সন্ধ্যা দাঁড়িয়ে যা। একই সময় আকাশ ডান হাত উঠিয়ে তার পেছনে গার্ডদের উদ্দেশ্যে ইশারায় বোঝায় বন্দুক নামাতে। আকাশের কথা মেনে সকলে বন্দুক নামিয়ে নেয়। কিন্তু সাইফের কথা শুনে আকাশের দৃষ্টি ঘুরে যায় সাইফের দিকে, যে ছেলের দৃষ্টি সন্ধ্যার দিকে। সন্ধ্যাও দাঁড়িয়ে গিয়ে সাইফের দিকে প্রশ্নাত্মক চোখে তাকায়। ব্যাপারটি আকাশের কাছে মোটেও ভালো লাগলো না। সন্ধ্যার কাজে যতটা না রাগ হলো, তার চেয়ে কয়েকশো গুণ বেশি রাগ সাইফের সন্ধ্যাকে নিয়ে কনসার্ন দেখে। আকাশ ডান হাতে তার একটি গার্ডের থেকে বড়সড় বন্দুক নিয়ে চোখের পলকে সাইফের দিকে ছুঁড়ে মারে। বন্দুকটি একদম সাইফের কপাল বরাবর এসে লাগে। সাইফ কপাল চেপে ধরে, বিস্ময় চোখে তাকায় আকাশের দিকে। আকাশের রাগান্বিত দৃষ্টি নিজের দিকে দেখে সাইফ ঢোক গিলল। সন্ধ্যা সাইফকে আঘাত পেতে দেখে ঢোক গিলল। পেছন থেকে কি আকাশ, সে আর দাঁড়ালো না। সামনে এক পা এগোতেই আকাশ ঝড়ের বেগে এসে পেছন থেকে সন্ধ্যার লম্বা বেনি টেনে সন্ধ্যাকে নিজের দিকে ধাক্কা দেয়। ডান হাতে সৃজনকে শক্ত হাতে ধরে কেড়ে নেয় সন্ধ্যার থেকে। সন্ধ্যা চেঁচিয়ে ওঠে। আকাশ তার ডান বরাবর পিছন দিকে সৃজনকে ছুঁড়ে মারল। সৃজন ভয় পেয়ে আবারও কেঁদে দেয়, বিড়বিড় করে, বাতাস বাবু পচা। আকাশ ঘাড় বাঁকিয়ে শক্ত গলায় আওড়ায়। Catch him and repeat that. আকাশের কথা মেনে একজন গার্ড কান্নারত সৃজনকে কেচ ধরে নেয়, আর একজন এগিয়ে এসে সৃজনের মাথায় পিস্তল ঠেকায়। আকাশের লাথি খেয়ে জাবির বুকে ভীষণ ব্যথা পেয়েছিল,
ঠিক করে নিঃশ্বাস নিতে পারছিল না, কিন্তু সৃজনের মাথায় আবারও পিস্তল ঠেকাতে দেখে রাগে শরীর রিরি করে ওঠে। সে দ্রুত উঠে আকাশের দিকে তেড়ে যেতে নিলে সাইফ জাবিরকে টেনে ধরে। জাবির দাঁত কিরমির করে বলে, সাইব ছাড়, ওর সাহস কি হয় আমার বাচ্চার কপালে বারবার পিস্তল ঠেকিয়ে ক্ষমতা দেখানোর? সাইফ ঢোক গিলল, কান্নারত সৃজনের দিকে চেয়ে বলে, প্লিজ জাবির, মাথা ঠান্ডা করো। লোকটাকে সুবিধা লাগছে না। আমরা এদিক ওদিক করলে যদি ও আমাদের সৃজনের কোনো ক্ষতি করে দেয়। এবার জাবির কিছুটা শান্ত হয়। ইচ্ছে করছে এই আকাশকে জাস্ট খুন করে ফেলতে। তার ফ্রেন্ডের ভাই বাচ্চা সবার উপর কিভাবে অত্যাচার করছে। এমপির ছেলে জাবির রক্ত গরম হয় অল্পতেই, তার মাঝে ভদ্রতা সভ্যতা খুব কমই দেখা যায়। তবে কাছের মানুষদের ব্যাপারে প্রচুর পজিটিভ, এই যেমন বোন সমতুল্য সন্ধ্যার বিপদে মাথা ঠিক নেই। এদিকে আকাশ বাহাতে সন্ধ্যার লম্বা বেনি পেঁচিয়ে ফেলেছে, ডান হাতে সন্ধ্যার দুহাত শক্ত করে রেখেছে। সন্ধ্যা ছাড় পাবার জন্যে মোচড়ামুচড়ি করে। ছেলের কান্নার আওয়াজে সন্ধ্যার ভেতরটা ছটফট লাগে। এক পর্যায়ে অসহ্য রকম কণ্ঠে আওড়ায়, অমানুষ জানোয়ার, ছাড় আমায়। আকাশ চোখ বুঝলো, তীব্র রাগে ফোঁসফোঁস করছে। সন্ধ্যার হাত আর চুল আরো শক্ত করে ধরে। আকাশ চোখ বুজে রেখে তার মাথাটা দুদিকে নাড়ালো একবার, এরপর গলা নামিয়ে গম্ভীর স্বরে বলে, ভাষার সংযত করো, আদারওয়াইজ তোমার এসব বিহেভিয়ার ফিডব্যাক তোমার বেবি অ্যান্ড ভাইয়ের দিকে যাবে। তুমি নিশ্চয় চাও না তোমার বেবি ভাইয়ের কোনো ক্ষতি হোক, রাইট? কথাটা শুনে সন্ধ্যা শান্ত হয়ে দাঁড়ালো, ঢোক গিলল। কেন এমন করছে আকাশ, কি করতে চাইছে সন্ধ্যা বুঝতে পারে না। সে দাঁত কিরমির করে বলে, কি চাইছেন আপনি? আকাশ চোখ মেলে তাকায়, ঠোঁট বাঁকিয়ে বলে, সব বলবো, মাই ডট ডট ডট। সন্ধ্যা অবাক হয় আকাশকে এমন ভাবে কথা বলতে শুনে, তবে প্রচন্ড বিরক্তিতে চোখ মুখ কোচকালো। এদিকে আকাশ তার বাহাতে পাকানো বেনি সন্ধ্যার ব্লাউজের ভেতর ছেড়ে দেয়, যার কুণ্ডলি পিঠ পর্যন্ত পৌঁছয়। সন্ধ্যা কেঁপে ওঠে, বুঝল না আকাশ কি করছে। আকাশ ডান হাত সরিয়ে বাহাতে সন্ধ্যার দুহাত ধরে। সন্ধ্যা ছাড়িয়ে নেওয়ার জন্যে আর একবার ছটপট করে উঠল, কিন্তু আকাশ সুবিধা করতে দিল না, আরো শক্ত হাতে সন্ধ্যাকে চেপে ধরে। সন্ধ্যার পিঠ আকাশের বুকের বাপাশে এসে ঠেকেছে। আকাশ আশেপাশে চোখ ঘোরালে চোখে মুখে অজস্র বিরক্তি ভর করে ছেলেটার। ফোঁস করে শ্বাস ফেলে। এরপর আকাশ আর তার ডান হাতে সন্ধ্যার কাঁধে অবহেলে পড়ে থাকা ওড়নাটি সন্ধ্যার মাথায় টেনে দিয়ে ঠান্ডা গলায় বলে, আমি জানি আমি অমানুষ, বাট তোমাকে মানুষ হয়ে থাকতে হবে। আদারওয়াইজ আমাকে যতটা খারাপ দেখেছো এর চেয়ে কয়েক হাজার গুণ খারাপ হবো। আকাশের কথাটা শুনে সন্ধ্যা যতটা না অবাক হলো, তার চেয়ে বেশি অবাক হলো আকাশকে তার মাথায় কাপড় টেনে দিতে দেখে। আকাশ কথাটি দ্বারা কি বোঝালো সন্ধ্যা 100% সঠিক বুঝতে না পারলেও আন্দাজ করলো সে কিছুটা খোলামেলাভাবে থাকে, এজন্যই আকাশ কথাটা বলেছে। কিন্তু কেন সন্ধ্যা সত্যিই বুঝতে পারল না। আকাশ সন্ধ্যাকে কথাটা বলে মাথা তুলে সৌমের দিকে তাকায়। সৌমের অসহায় দৃষ্টিজোড়া কখনো তার ভাগ্নের উপর পড়েছিল তো কখনো তার প্রিয় বনুর ওপর। আকাশ তার দিকে তাকিয়েছে বুঝতে পেরে সৌমও তাকায় আকাশের দিকে। দুজনের চোকাচুকি হয়। সৌম শক্ত গলায় বলে, আমার বনু আর সৃজনকে ছেড়ে দিন। আকাশের চোখে মুখে অসম্ভব রাগ মিশে। সৌমের কথায় সে হাসলো, অতঃপর গম্ভীর গলায় বলল, তুই কি জেলে যাবি নাকি তোর বোনের ছেলেকে আপ্যায়ন করতে হবে? জেলে তোকে যেতেই হবে, বাট বেবিকে আপ্যায়ন করার পর যাবি নাকি আগে যাবি, কোনটা? আকাশের কথা শুনে সন্ধ্যার চোখ জোড়া ভিজে যায়। আর পারছে না সে। কষ্ট হয় না তার সৃজনের শত্রু আছে বলে, কষ্ট হয় সৃজনের শত্রু রূপে তার স্বামী আর সৃজনের আপন বাবাকে দেখে। তার ভাইটার সাথে এমন জঘন্য ব্যবহার করার ব্যাপারটি মেনে নিতে পারলেও ছেলের প্রতি আকাশের ব্যবহার মেনে নিতে পারে না। সন্ধ্যা ঢোক গিলে আবারও মুচড়ামুচড়ি করে তার চেঁচিয়ে বলতে নেয়, ছাড়। আহ! মাঝ থেকে আকাশ ডান হাতে সন্ধ্যার মুখ চেপে ধরে, বাঁ হাতে সন্ধ্যার দুহাত আরো শক্ত করে ধরে। ফলস্বরূপ সন্ধ্যা না তো কথা বলতে পারে আর না তো নড়াচড়া করতে পারে। সৌম্য আকাশের কথায় অবাক না হলেও আতঙ্কিত চোখে তাকায় সৃজনের দিকে। সৃজনের কান্না থেমেছে, তবে চোখ ভর্তি জল। মায়া মায়া চোখ চারিদিকে ঘোরাচ্ছে বাচ্চাটি। সৌম্য আবারও তাকায় আকাশের দিকে, ছোট করে বলে, যাচ্ছি, আপনি সৃজনকে ছেড়ে দিন। আকাশ রেগে বলে, আগে যা, ফাস্ট।
সৌম্য কয়েক সেকেন্ড আকাশের দিকে চেয়ে রইল। গত 2 বছর আগে আকাশের বয়স কম ছিল, আজ বেশি, অথচ আকাশের মুখে আগের চেয়ে অনেক বেশি উজ্জ্বলতা, কিন্তু সে আগের চেয়ে বেশ কালো হয়ে গিয়েছে। ব্যাপারটি সৌম্যের মনে আসার কারণ আছে। গত 2 বছরে সৌম্য যে কত শত চাকরির জন্য অ্যাপ্লাই করেছে, প্রতিটি জায়গা থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। একদম হওয়া চাকরি থেকেও তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। প্রথম প্রথম সৌম্যের অবাক লাগতো, সে এতটাও অযোগ্য নয় যে একটা নর্মাল চাকরি পাবে না, কিন্তু সে সত্যিই একটা চাকরিও পায়নি। এরপর ধীরে ধীরে বুঝতে পেরেছিল আকাশ বাংলাদেশ না থাকলেও সুদূর বিদেশ থেকে তার সুখে থাকার উপায়গুলো কেড়ে নিচ্ছিল। এটা না বোঝার কথা না, আকাশ তাকে কোনো এক অজ্ঞাত কারণে সহ্য করতে পারে না, এ কথা তো সেই প্রায় 3 বছর আগেই বুঝেছিল। যদিও তার মনের কথা কাউকে বলেনি, তবে আজ দুঃখ হলো এই ভেবে যে আকাশ দিনের পর দিন তার সুখ কেড়ে নিজের সুখ কুড়িয়েছে বোধহয়, যার প্রমাণ হয়তো আকাশের এই উজ্জ্বলতা আর তার মলিনতা। সৌম্য ভেবেছিল সে তার ইরাবতীকে টিউশন করিয়ে অভাবের সংসারে জীবনটা কাটিয়ে দিবে, চাকরি লাগবে না তার। মধ্যবিত্তের জীবন তো আর তার কাছে নতুন নয়, কিন্তু সেইটুকুও আকাশ কেড়ে নিল। সে কল্পনাও করেনি আকাশ তার নামে এভাবে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠিয়ে দিবে। কথাগুলো ভেবে সৌম্যের দৃষ্টি ঝাপসা হয়। আকাশের শক্ত কণ্ঠে সৌম্যের ধ্যান ভাঙে। তুই কি যাবি নাকি তোদের বেবিকে কিছু করবো? সৌম্য তার ঝাপসা দৃষ্টিজোড়া দ্রুত সরিয়ে নেয়, আর কারো দিকে তাকালো না, উল্টে ঘুরে সামনের দিকে এগোয়। সন্ধ্যা তার ভাইকে যেতে দেখে ছটফট করে, খুব করে বলতে চাইলো ভাইয়াও যেন না, কিন্তু মুখ থেকে একটা টু শব্দও করতে পারলো না। আকাশ তার মুখ চেপে ধরে রাখায় মেয়েটার 2 চোখ ফেটে জলকণা গড়িয়ে পড়ে। তার সেই ভাইকে রক্ষা করতে পারলো না, যে তার জীবন বাজি রেখে সব সময় তার বনুকে আগলে রেখেছিল। সন্ধ্যায় বুক ফেটে কান্না এলো। কতগুলো মাস পরিচিত আকাশ থেকে অপরিচিত আকাশ হয়ে যাওয়ার জন্যে অনেক কষ্ট পেয়েছে। আকাশ তার ভাইয়ের শখের বাড়ি কেড়ে নিয়েছে, তার সাথে কত শত দুর্ব্যবহার করেছে। এত কিছুর পরেও সন্ধ্যা আকাশকে ভুলে থাকতে চেয়েছে, তবে ঘৃণা করেনি। কিন্তু আজ আকাশের প্রতি এত পরিমাণ ঘৃণা কাজ করছে, এর পরিমাণ হয়তো অপরিসীম। সৌম্য ধীর পায়ে সামনে এগোয়, ডান হাতে ঝাপসা চোখ জোড়া একবার ডলে দেয়। সৌম্যের মনে হলো সে তার জীবনের প্রথম চোখের সামনে দেখছে কোনো বাবা তার নিজের রক্তের ছেলেকে বলির পাঠা বানিয়ে খালাতো ভাইকে জেলে পাঠাচ্ছে, অথচ আকাশের কাছে তার চেয়ে সৃজনের মূল্য 1000 গুণ বেশি হওয়ার কথা ছিল। সৌম্যের কেন যেন নিজের ভাগ্যের সাথে সাথে আকাশের ভাগ্য দেখেও হাসি পেল। ভাগ্য কতটা খারাপ হলে বাবা হয়ে অজান্তেই নিজের ছেলের মাথায় বন্দুক ঠেকায়। সৌম্য খুব করে চাইলো আকাশের মৃত্যুর আগের দিন হলেও আকাশের স্মৃতি ফিরে আসুক, কারণ সেটাই হবে আকাশের সবচেয়ে বড় শাস্তি। সৌম্য চায় আকাশ শাস্তি পাক। আকাশের স্মৃতি মুছে যাওয়ার অজুহাতে আকাশের করা অন্যায়ের শাস্তি মোপক করে দিতে চায় না সৌম্য। তার সবচেয়ে প্রিয় 2টো মানুষ, তার ইরাবতী আর তার বনু, যারা আকাশের জন্য গত 3টে বছর অনেক কষ্ট পেয়েছে, আর আজ তার সাথে যুক্ত হলো তার প্রাণপ্রিয় সৃজন। সৌম্য বড় করে শ্বাস নেয়, মনে মনে আওড়ায়, যদি আল্লাহ সত্যি থেকে থাকেন তবে এই জমিনের মাটিতে তিনি আপনার জন্য কঠোর শাস্তি প্রস্তুত করবেন। এদিকে সন্ধ্যার সব ফ্রেন্ডরা হতবাক হয়ে দেখে যায় সাফা লামিয়ার পিছে দাঁড়িয়ে সেই তখন থেকে নিঃশব্দে চোখের পানি ফেলছে। লামিয়া একটু পরপর চোখের পানি মুছে দেয়। আর কেউ না চিনলেও সে তো আকাশকে চেনে। মেয়েটির প্রিয় বান্ধবী সন্ধ্যা আর সৌম্যের জন্য অশ্রুর বন্যা বইছে কেন? জাবির নিজেকে শান্ত রাখতে পারছে না। একদিকে সন্ধ্যা, আরেকদিকে সৃজন, আরেকদিকে সৌম্য। জাবির আকাশের দিকে আবারও তেড়ে যেতে নিলে সাই পুনরায় জাবিরকে আটকে নিয়ে রেগে বলে, যাবে, তুই বারবার ভুলে কেন যাচ্ছিস? ওই লোকটার কাছে আমাদের সৃজন আছে, মাথা গরম করে কোনো সমাধান হয় না, প্লিজ বোঝার চেষ্টা কর। জাবির সৃজনের দিকে তাকায়, যার টলমল অবুঝ চোখ চারিদিকে ঘুরছে। এরপর জাবির তাকায় নিঃশব্দে কান্নারত সন্ধ্যার পানে। ঢোক গিলল ছেলেটা। সে যেটা চায় সেটা হতে কখনো এত সময় লাগেনি, কিন্তু আজ হচ্ছে না। কে এই লোক? তার ফ্রেন্ডের পিছনে কেন লাগছে? তবে জাবির, সাইফ আর সাফা অবাক হয়েছে আকাশের সোনালী চোখের মণি দেখে, একদম সৃজনের মতো। যদিও এটা বিশেষ পাত্তা দেয়নি, কারণ পৃথিবীতে একই বৈশিষ্ট্যের মানুষ শুধু 2টো নয়, 1000টা থাকে। জাবির সন্ধ্যার দিকে চেয়ে ঢোক গিলে অসহায় কণ্ঠে বলে, ওই দেখ, আমাদের সাহসী সন্ধ্যা কষ্ট পাচ্ছে। সৃজন আর সৌম্য ভাইয়া ওর কত আপন বল, অথচ ওরা দুজনেই কত বিপদে। মনে হচ্ছে জীবনের প্রথম একটা খুন করব, আর সেটা এই লোক।
জাস্ট নিতে পারছি না একে। এটুকু বলে থামে যাবে। সাইফের দৃষ্টিতে অসহায়ত্ব। সৃজনের মাথায় বন্দুক ঠেকিয়ে রেখে তাদের হাত পা অদৃশ্য বাঁধনে বেঁধে দিয়েছে। কি করবে তারা? সৌম্য ভেতরে চলে গেলে আকাশ সন্ধ্যাকে নিয়ে উল্টে ঘুরে দাঁড়ায়। তবে সন্ধ্যার হাত মুখ কোনোটাই ছাড়ল না। এদিক ফেরানোই সর্বপ্রথম সন্ধ্যার চোখে পড়ে সৃজনকে, যার মাথায় এখনো বন্দুক ঠেকানো। সন্ধ্যার বুকটা হু হু করে উঠল। মাকে দেখে সৃজন দুহাত বাড়িয়ে দিয়ে ঠোঁট উল্টে কেঁদে দিয়ে বলে, মা আমাকে কোলে নাও। ছেলের এমন দশায় সন্ধ্যার চোখে অশ্রু জমে। সে আবারও ছটফটালো, অথচ একটুও নড়তে পারল না। আকাশ সন্ধ্যার উদ্দেশ্যে বলল, তোমার বেবিকে সুস্থ চাইলে ভদ্র ছেলের মতো চুপচাপ আমার সাথে গাড়িতে গিয়ে বসবে, বুঝছো? কথাটা বলে আকাশ সন্ধ্যার মুখ থেকে হাত সরিয়ে নেয়। সন্ধ্যা রেগে কিছু বলতে গিয়েও থেমে যায় সৃজনের দিকে চেয়ে। ঢোক গিলে বলে, আপনার সব কথা শুনবো, আমার বাচ্চাকে ছেড়ে দিন। আকাশ ফস সাপস ফেলে বলে, শিওর, আগে গাড়িতে উঠে বসো। কথাটা বলে আকাশ তার বাহাতের মুঠোয় রাখা সন্ধ্যার দুহাত ছেড়ে সন্ধ্যার ডান হাত তার বাহাতের মুঠোয় নিয়ে তার গাড়ির দিকে এগোয়। সন্ধ্যা নীরবে আকাশের সাথে পা মেলায়, দৃষ্টি সৃজনের পানে। সৃজন একবার আকাশের দিকে তাকায় আর একবার সন্ধ্যার দিকে, বলে, মা কোথায় যাচ্ছ? আমিও যাব। ততক্ষণে আকাশ তার গাড়ির ড্রাইভিং সিটের দরজা খুলে দিয়েছে। সন্ধ্যা ছেলের দিকে চেয়ে নিজেকে সামলায়। মুখে জোরপূর্বক এক হাসি হেসে টেনে বলে, একটু পরে চলে আসবো আব্বা। তুমি আমার লেট হচ্ছে। তুই একটা বাকিরা জানে। কথাটা বলে শব্দ করে গাড়ির দরজা লাগায় আকাশ। সন্ধ্যার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। জানালা দিয়ে বাইরে তাকালে লামিয়া আর সাফার কান্নামাখা মুখ দেখে। লামিয়া ইশারা করে, আমরা আছি, তুই চিন্তা করিস না। সন্ধ্যা দৃষ্টি ঘুরিয়ে ছেলের দিকে তাকায়। সৃজন অবুঝ চোখে চেয়ে আছে মায়ের দিকে। চোখ দুটো টলমলো করছে। মাকে ডাকলে মা তার কাছে আসেনি, এমন কখনো হয়নি, কিন্তু আজ মা তার কাছে আসছে না বলে সৃজনের কান্না পাচ্ছে। ছেলের মনের ভাব বুঝতে পেরে সন্ধ্যার দম বন্ধ লাগে। ড্রাইভিং সিটে আকাশ উঠে বসলে সন্ধ্যা আকাশের দিকে চেয়ে রেগে বলে, আমার বাচ্চাকে ছাড়ছেন না কেন? আকাশ ভাবলে সেহীন, যেন সন্ধ্যার কথা শুনতে পায়নি। ফোনে মগ্ন সে। সন্ধ্যার অসহ্য লাগে। শুধুমাত্র সৃজনের জন্যে সে এখনো শান্ত আছে। আকাশের সাদা কোটের ফাঁকে গুজে রাখা পিস্তল চোখে পড়ে সন্ধ্যার। সন্ধ্যা দৃষ্টি উঠিয়ে আকাশের মুখের দিকে তাকালো। আকাশকে একেবারে অন্যমনস্ক দেখে সন্ধ্যা অতি সাবধানতার সাথে আকাশের পিছনে গুজে রাখা পিস্তল ছিনিয়ে নিতে আবারও গেল। আকাশ ঝড়ের বেগে সন্ধ্যার উপর ঝুঁকে এসে সন্ধ্যার শাড়ির আঁচল পেঁচিয়ে মেয়েটার মুখ বেঁধে দেয়। প্যান্টের বেল্ট একটানে খুলে শক্ত করে সন্ধ্যার দুহাত বেঁধে দেয়। এরপর সিট বেল্ট লাগিয়ে দেয়। কাজটা আকাশ এত দ্রুত করলো যেন আকাশ এসব করার জন্যই প্রস্তুত ছিল। সন্ধ্যা আকাশের কাণ্ডে বিস্মিত হয়। আকাশ তো ফোনে মগ্ন ছিল, তাহলে তার কাজ টের পেল কি করে? ছটফট করে মেয়েটা, চোখ দ্বারা ভস্ম করবে আকাশকে। আকাশ তার কাজ শেষ করে ডান হাতের আঙ্গুলগুলো দ্বারা সন্ধ্যার মুখ দুদিকে নাড়িয়ে বাঁকা হেসে বলল, জানেন, ভীষণ চতুর মেয়ে তুমি। বাট আমাকে বোকা ভেবে ভুল করো না। ডোন্ট ওয়ারি, তোমার ভাইকে ছাড়ানোর জন্য আমি এক কিউট ব্যবস্থা করেছি। তুমি শুধু আমার কিছু শর্ত চুপচাপ মেনে নেবে। বিনিময়ে তোমার ভাইকে সসম্মানে বাড়ি পৌঁছে দেওয়া হবে। আর ওয়েট, কথাটা বলে আকাশ তার গার্ডদের উদ্দেশ্যে বলল, বেবিকে ছেড়ে দে, কাজ শেষ। কথাটা বলে আকাশ ড্রাইভিং সিটে এসে বসে। আকাশের কথায় একজন গার্ড সৃজনের মাথা থেকে পিস্তল সরিয়ে দেয়। অপরজন সৃজনকে কোল থেকে নামিয়ে দিলে লামিয়া দৌড়ে এসে সৃজনকে কোলে তুলে নেয়। সন্ধ্যার চোখে পড়ে দৃশ্যটি। মনে হলো বুকের উপর থেকে বড়সড় এক পাথর সরে গেল। স্বস্তি পায়। আকাশ গাড়ি স্টার্ট দেয়। সন্ধ্যার কান্না পায়। আজ প্রথম সে তার ছেলের ডাক এভাবে অবজ্ঞা করলো। বুক ফেটে যাচ্ছে। নড়াচড়া বা একটা টুস শব্দ কিচ্ছু করতে পারে না। আর তার ভাই সন্ধ্যা আর ভাবতে পারে না তার সৌম্য ভাইয়াকে সে কিভাবে জেলে দেখবে। কি কষ্ট, কি দুঃখ, সবকিছুর কারণ তার এককালের প্রাণপ্রিয় স্বামী। আকাশ তার মতো গাড়ির স্পিড বাড়ায়। চোখে মুখে গাম্ভীর্যের ছাপ। এত এত কাণ্ড ঘটিয়েও তার মাঝে বিন্দুমাত্র আত্মগ্লানির ছাপ দেখা গেল না। এদিকে সৃজন লামিয়ার গলা জড়িয়ে ধরে ফুপিয়ে উঠে বলে, খালামুনি, মা অচেনা আমার কাছে, মা পূজা হয়ে গেছে। লামিয়া অসহায় চোখে তাকায়।
পাশ থেকে সাফা চোখের পানি ফেলে আর বাহাত সৃজনের মাথায় বোলায়। সাইফ আর জাবির আকাশের গাড়ির দিকে যেতে নিলে লামিয়া বলে, তোরা ওনার সাথে পারবি না, উনি আকাশ ভাইয়া। লামিয়ার কথায় সাইফ জাবির দুজনেই উল্টে ঘুরে দাঁড়ায়। জাবির দাঁত কিরমির করে বলে, ও আকাশ, ও আকাশে পাঠিয়ে দিব, ওর জমিনে কোনো জায়গা হবে না। জাবির না বুঝলেও সাইফ বুঝেছে লামিয়া কাকে বুঝিয়েছে। অবাক হয়ে বলে, সন্ধ্যার হাজবেন্ড আকাশের কথা বলছিস? লামিয়া উত্তরে বলে, আরুণ ভাইয়ার কাছে শুনেছিলাম উনি এখন ইংল্যান্ডের মাফিয়া কি জানি না কেন দেশে ফিরে আসলো, আবার সন্ধ্যাদের জীবনে এমন নরক বানাচ্ছে। লামিয়ার কথা শুনে সাইফ, জাবির, সাফা তিনজনেই বিস্ময় দৃষ্টিতে তাকায়। আকাশ তো সৃজনের বাবা, বাবা হয়ে ছেলের সাথে কেমন জঘন্য আচরণ করলো ভাবা যায়? এতদিন গল্প শুনেছি, আজ নিজ চোখে দেখলো। সৃজন লামিয়ার গলা ছেড়ে সাইফ আর জাবিরের দিকে চেয়ে কান্নামাখা গলায় বলে, সাইফ মামা, জাবিল মামা, আমি মা কাছে যাব। সকলে সৃজনের দিকে তাকায়। জাবির কিছু একটা ভেবে বলে, আমি সোম ভাইয়ের কাছে আছি, তুই সৃজনকে নিয়ে সন্ধ্যাদের বাড়িতে পিছনে যা। কথাটা বলে পকেট থেকে বাইকের চাবি বের করে সাইফের হাতে দেয়। সাইফ বাইকের চাবি নিয়ে সৃজনকে কোলে নিয়ে দ্রুত বাইকে এসে ওঠে। সৃজন বাইক পেয়ে খুশি হয়, কিন্তু মাকে কোথাও দেখতে না পেয়ে সেই খুশি মিলিয়ে যায়। সাইফ সৃজনের মাথায় একটা চুমু দিয়ে বলে, মামা শক্ত করে ধরো, বসো, মার কাছে যাচ্ছে। সৃজন দুই হাতে বাইক শক্ত করে ধরে খুশি হয়ে মাথা নেড়ে বলে, আচ্ছা আচ্ছা, মা কাছে চলো। জাবির কানে ফোন নিয়ে হাঁসফাঁস কণ্ঠে বলে, বাবা প্লিজ কিছু করো, আমার ফ্রেন্ডের ভাই সোম ভাইয়া, উনি, বোঝার চেষ্টা করো। জাবিরের বাবা থমথমে কণ্ঠে বলে, বাবা তুমি আমার কথা বোঝার চেষ্টা করো, এখানে আমার কথায় কোনো কাজ হবে না। তুমি অন্য এক ফাঁসির আসামিকে দেখিয়ে দিলেও আমি সেটা ম্যানেজ করে নিতে পারবো, কিন্তু সৌম্যর ব্যাপার জটিল। ও আটক হয়েছে অনেক উপর মহলের অর্ডারে, কেউ ওকে ছাড়িয়ে নিতে পারবে না, আমাদের কারো হাতে কিচ্ছু নেই। বাবার কথায় জাবির হার মেনে কল কেটে দেয়। অসহ্য লাগছে সবকিছু। এই প্রথম একটা কাজে ব্যর্থ হয়ে রাগে ফোঁসফোঁস করছে। সৌম্যকে সেলের ভেতর ঢুকতে বলছিল পুলিশ। তখনই জাবির দৌড়ে এসে সৌম্যের হাত টেনে ধরে বলে, ভাইয়া দাঁড়ান। সৌম্য পিছু ফিরে তাকায়। জাবিরের পিছনে শুধু লামিয়া আর সাফাকে দেখে বিচলিত কণ্ঠে বলে, আমার বোন কোথায়? আর সৃজন? জাবির ঢোক গিলল। লামিয়া এগিয়ে এসে বলে, ভাইয়া সন্ধ্যা খালাম্মার কাছে গেছে। লামিয়া কথাটা সৌম্যকে চিন্তামুক্ত করার জন্য বলল। জাবির আর সাফাও মাথা নাড়ালো। সৌম্য ঢোক গিলে বলল, আমি জানি তোমরা মিথ্যা বলছো। জাবির, তুমি এখান থেকে যাও, আমার বোন আর সৃজনকে নিয়ে আমার বাসায় রেখে আসবে, যেখানে ইরাবতী আছে। জাবির চুপ করে দাঁড়িয়ে রইল। আকাশ সন্ধ্যার স্বামী, সে সন্ধ্যাকে কোথায় নিয়ে গেল বুঝতে পারছে না। কিন্তু আকাশের কাজে মনে হয়েছে সৃজন আর সৌম্যকে গুটি বানিয়ে সন্ধ্যাকে নিয়ে গেল। সন্ধ্যার কোনো ক্ষতি করবে না, এটা তার ছোট্ট এক ধারণা। কিন্তু এখান থেকে সে চলে গেলেই সৌম্যকে সেলের ভেতর যেতে হবে, যেটা সে চাইছে না। সন্ধ্যাকে অন্তত এটা বলতে পারবে তারা সৌম্য ভাইয়াকে ওই অন্ধকার ঘরে ঢুকতে দেয়নি। জাবির ফোঁস করে শ্বাস ফেলে পুলিশদের উদ্দেশ্যে বলে, 4 কাপ চা সহ চেয়ার টেবিলের ব্যবস্থা কর, কথা আছে আমার। একজন পুলিশ কিছু বলতে নিলে জাবির গম্ভীর গলায় বলে, সোম ভাইয়ের সাথে কোনো কথা শুনতে চাই না। জাবিরের মুখের উপর কেউ কথা বলতে পারল না। সৌম্য জাবিরের কথা শুনে রেগে বলে, আমি তোমাকে কি বললাম জাবির? আমার বোন আর সৃজনকে আমার বাড়ি দিয়ে আসতে, আর তুমি আমার সাথে চায়ের গল্প করতে চাইছো? এক্ষুনি যাবে তুমি। জাবির ঢোক গিলে বলে, ওদের কিছু হবে না, সৃজন ভাইয়ের সাথে আছে, চিন্তা করবেন না ভাইয়া। সৌম্য সাথে সাথে বলে। আর আমার বোনু? জাবির কি বলবে বুঝলো না। একটি চেয়ার এগিয়ে গিয়ে বলে, আপনি আসুন, বসুন, আমরা বসে। তার আগেই সৌম্য রেগে জাবিরের কলার ধরে দাঁত কিরমির করে বলে, আবার আমাকে বসতে বলছো? আমি বলেছি না তুমি আমার বোনু আর সৃজনের কাছে যাবে? কেন আমার অবাধ্য হচ্ছ? তুমি কিন্তু আমার সাথে বেয়াদবি করছো জাবির। জাবির মাথা নিচু করে নেয়, বলে, সরি ভাইয়া। সৌম্য জাবিরের কলার ছেড়ে অসহায় কণ্ঠে বলে,
তোমরা কি বোঝো না আমার জন্য আমার বনু সৃজন ওরা ঠিক কি? কেন আমার কথা ভেবে এখানে পড়ে আছো তোমরা? আমার কিছু হবে না, প্লিজ জাবির যাও, রিকোয়েস্ট করছি। সৌমের কথায় জাবির, লামিয়া, সাফা অসহায় চোখে তাকায়। কি করবে তারা এখন? আকাশ সন্ধ্যাকে নিয়ে তাদের বাড়ি এসেছে। বাসায় আসমানি নওয়ান নেই, এজন্য আকাশকে কোনো প্রশ্নের সম্মুখীন হতে হয়নি। আকাশ তার ঘরে সন্ধ্যাকে একটি চেয়ারে বসিয়ে চেয়ারের সাথে বেঁধে রেখেছে। কারণটা অবশ্যই সন্ধ্যার অতিরিক্ত ছটফটানো, সাথে সন্ধ্যার চতুরতার ব্যাপারটি আকাশ খুব ভালো করেই জানে। আকাশ সন্ধ্যার সম্মুখ বরাবর অপর একটি চেয়ারে বসেছে, ডান পা বাপায়ের উপর রাখা, দৃষ্টি সন্ধ্যার রাগান্বিত মুখপানে। সন্ধ্যা মোচড়ামুচড়ি করতে করতে রাগান্বিত স্বরে বলে, আপনার প্রবলেম কি? হ্যাঁ, আমি আপনার কথা শুনেছি, এবার আমার বাচ্চাকে এনে দিন আমার কাছে। আকাশ নিশ্চুপ, মনে হচ্ছে কিছু ভাবছে। আকাশকে চুপ দেখে সন্ধ্যা আগের চেয়েও চেঁচিয়ে বলে, জানোয়ার, ছেড়ে দে আমায়। আবারও আমার বাচ্চার কিছু করলে তোকে ছাড়বো না আমি। আকাশের কপালে বিরক্তির ভাঁজ পড়ে, ঠোঁট কামড়ে বলে, ধরতে পারলে না, তার আগে না ছাড়ার কথা ভাবছো? ভেরি গুড, আমি এটাই ভাবছি, বাট ভাষা সংযত করো। লাস্ট কথাটা ধমক দিয়ে বলে আকাশ। সন্ধ্যা চেঁচিয়ে বলে, পারবো না। আকাশ ডান হাত চাপদারিতে চালাইয়ার গম্ভীর গলায় বলে, পারবে পারবে, সব পারবে, জাস্ট সময়ের অপেক্ষা। ভাইকে জেল থেকে বের করতে চাও না? কথাটা শুনে সন্ধ্যা শান্ত হয়। আকাশ বুঝতে পেরে একটু হাসলো বোধ হয়। ডান পা সামান্য নাড়াতে নাড়াতে গম্ভীর গলায় বলল, প্রথম শর্ত, হাজব্যান্ডকে ভুলে গিয়ে আমাকে বিয়ে করতে হবে। দ্বিতীয় শর্ত, ফ্রেন্ড সার্কেল থেকে ছেলে দুটোকে বের করে দিতে হবে। তৃতীয় শর্ত, উইদাউট হিজাব বাইরে বেরোনো নিষেধ, আই মিন লম্বা বিনে হিজাবের তলা রাখতে হবে। চতুর্থ শর্ত, বেবিকে দত্তক দিয়ে দিতে হবে। আকাশের কথাগুলো শুনে সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে তাকায়। স্বামীকে ভুলে গিয়ে মানে আকাশ বোঝাচ্ছে সন্ধ্যার স্বামী অন্য কেউ। এটা সন্ধ্যা বুঝেছে। আকাশকে মাঝের দুটো শর্ত দিতে দেখে সন্ধ্যা অবাক হয়। আর শেষের শর্ত কি বলল? তার বাচ্চাকে দত্তক মানে আরেকজনকে বিয়ে দিতে হবে। কথাটা ভাবতে সন্ধ্যার বুক ছ্যাদ করে ওঠে। সে তার সৃজনকে ছাড়া মরে যাবে। রাগে সন্ধ্যার শরীর কাঁপছে। তার হাত খোলা থাকলে এখন সত্যি সত্যি সে আকাশকে একেবারে খুন করে ফেলতো। সন্ধ্যা আকাশের দিকে চেয়ে রাগে ফুঁসতে ফুঁসতে বলে, প্রথমত, আমি আমার হাজবেন্ডকে সারা জীবন ভালোবাসবো, তাই কোনো জানোয়ারকে বিয়ে করার প্রশ্নই ওঠে না। দ্বিতীয়ত, সাইব আর জাবি সারা জীবন আমার ফ্রেন্ড থাকবে, কারণ আমি আর 5 জনের মতো অকৃতজ্ঞ নই। তৃতীয়ত, এখন থেকে সবসময় চুল ছেড়ে দিয়ে বাহিরে বের হব। সর্বশেষ, তোর 14 গোষ্ঠী মিলেও আমার থেকে আমার বাচ্চাকে আলাদা করতে পারবি না, জানোয়ার একটা। সন্ধ্যার কথা শুনে আকাশ ডান হাত মুষ্টিবদ্ধ করলো। চোখে মুখে ক্রোধ জমা হয়। দাঁতে দাঁত চেপে বলে, শর্তগুলো মানলে তোমার ভাই সৌম্যকে মুক্তি দিয়ে দেওয়া হবে। শর্ত না মানলে সৌম্যর কনফার্ম ফাঁসে। দুটো অপশন চুজ করবে তুমি, ফলাফল দেবো আমি। সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে তাকায়। ফাঁসি? তার সৌম্য ভাইয়ার ফাঁসি? সন্ধ্যার সারা শরীর কারেন্ট শক খাওয়ার মতো কেঁপে ওঠে। আল্লাহ এসব কিসের শাস্তি দিচ্ছে তাকে? আকাশ চেয়ার থেকে উঠে দাঁড়ায়, গম্ভীর গলায় বলে, ওকে, তোমাকে শর্ত মানতে হবে না, আমি ফলাফল দিচ্ছি। এরপর আকাশ তার পকেট থেকে ফোন বের করে কাউকে কল করে। সাথে সাথে রিসিভ হয়। আকাশ বাহাত প্যান্টের পকেটে গুছিয়ে সন্ধ্যার দিকে চেয়ে ফোনের ওপাশের ব্যক্তিকে বলে, সৌম্যর ফাঁসে। মাঝ থেকে সন্ধ্যা চোখ বুজে বহু কষ্টে উচ্চারণ করে, আমি আপনার সব শর্ত মানব, আমার ভাইয়াকে ছেড়ে দিন। আকাশ বাঁকা হেসে বলে, ক্যান্সেল, মামলা উঠিয়ে নাও। তার সৌম্যকে গাড়ি করে সেফলি ওর বাসায় পৌঁছে দাও। সন্ধ্যার বন্ধ চোখের পাতা বেয়ে দুফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে। তার সৃজনকে সে কিছুতেই কোথাও যেতে দিবে না। আসমানি নওয়ান বাড়ি ফিরলে তার এই জানোয়ারের ছেলেকে সে দেখে নিবে। আবছা আলোকময় রুমের মাঝখানে একটি পাতা চেয়ারে এক লোক বসা, যার পরনে কালো শার্ট, কালো প্যান্ট, মুখে কালো রুমাল বাঁধা। অন্ধকারের কারণে ভীষণ অস্পষ্ট লাগে তাকে। শুধু সাদা দু চোখের মণি দুটো জলজল করছে। সে চোখ দুটো রক্তিম হয়ে উঠেছে। অজস্র ক্রোধ নুইয়ে পড়ছে যেন। হঠাৎই তার সামনে পাতা একটি কাঁচের টেবিলে গায়ের জুড়ে একটি লাথি বসায়। টেবিলের উপর রাখা 3টে হুইস্কির বোতল, 2টো গ্লাস সহ টেবিলের কয়েক হাত দূরে গিয়ে ছিটকে পড়ে। ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় সব। ছেলেটি চিৎকার করে বলে, সব প্ল্যান ভেস্তে যাচ্ছে, সব ভেস্তে যাচ্ছে।
ওই এবি আর আমার প্রাণকে আলাদা করতে এত কিছু করলাম, সেই এবি আবারও আমার প্রাণের পিছু ছুটছে। না, এইসব তো হতে পারে না। আমার সব চেষ্টা বৃথা যেতে পারে না। কথাগুলো বলতে বলতে ছেলেটি ঘরের কোনায় দাঁড়ানো একজন লোকের কাছে এসে লোকটির মাথায় পিস্তল ঠেকিয়ে হুঙ্কার ছেড়ে বলে, এই ডক্টর, এবিকে কিসের মেডিসিন দিস তুই? ও কেন আবারও আমার প্রাণের দিকে পা বাড়ায়? লোকটি থরথর করে কাঁপছে, ভীত কণ্ঠে বলে, আমি শুধু মেমোরি ব্লক করে রাখতে পারি, বাট ফিলিংস মেরে ফেলার মেডিসিন আমার কাছে নেই বস। কথাটা সাদা চোখের মণিওয়ালা ছেলেটির বিন্দুমাত্র পছন্দ হলো না। বাঁহাতে ডক্টরের গলা চেপে ধরে ডান হাতের পিস্তল লোকটির মাথায় আরো শক্ত করে চেপে ধরে বলে, নেই মানে আবিষ্কার কর মেডিসিন, নয়তো তোর অস্তিত্ব কেউ খুঁজে পাবে না। কথাটা বলে সে ডক্টরকে ধাক্কা মেরে ফেলে দেয়, চিৎকার করে বলে, সৌম্যকে শ্মশান মানে বাড়ি পৌঁছে দিচ্ছে মানে কি? ওকে ছাড়বো না, আমি ছাড়বো না ওকে। ছেলেটির প্রতিটি কথায় তীব্র ক্রোধ ফুটে ওঠে, চোখ দুটো যেন জ্বলছে। ধীরে ধীরে সে দেওয়াল ঘেঁষে বসে পড়ে, ডান পায়ের হাঁটু বরাবর পিস্তল ধরে রাখা ডান হাত রাখে, বা পা মেলে দেয়, দেওয়ালের সাথে হেলান দিয়ে চোখ বুজে নেয়। চোখের পর্দায় ভেসে ওঠে কিছু স্পষ্ট দৃশ্য। আদর ওদের, আদর ওদের, আদর ওদের। 7 বছরের সন্ধ্যা গাছতলায় বসে অনবরত এই নাম জপছে। এক পর্যায়ে অসহ্য হয়ে সে থেমে যায়, উঠে দাঁড়িয়ে দুহাত কোমরে রেখে দণ্ডায়মান অধীরের দিকে চেয়ে অধৈর্য গলায় বলে, তোমার নাম কোনটা? 18 বছরের অধীর সন্ধ্যার কাণ্ড দেখে হাসতে হাসতে নিচু হয়ে হাঁটুতে ভর দেয়। অনেক কষ্টে নিজেকে সামলে সন্ধ্যার মুখ বরাবর মুখ রেখে বলে, কোনোটাই না, দুটোই ফুল। তোর মাথায় তো গোবরও নেই প্রাণ, সামান্য একটা নাম মনে রাখতে পারিস না? সন্ধ্যা রেগে বলে, তুমিও তো আমার ভুল নাম বলো। আমার নাম সন্ধ্যা, আর তুমি সারাদিন প্রাণ প্রাণ করো। অধীর ডান হাতে সন্ধ্যার মাথায় একটা টোকা মেরে বলে, আমার জন্য তোর নাম প্রাণ, প্রমাণ লাগবে তোর? সন্ধ্যা উপর নিচ মাথা নেড়ে বোঝায় প্রমাণ লাগবে তার। অধীর মৃদু হেসে বলে, তাহলে দ্রুত বড় হয়ে যা। সন্ধ্যার মন খারাপ হয়। এই কথা শুনতে শুনতে তার কান পচে গেল। সে জিহ্বা বের করে অধীরকে মুখ কেলিয়ে উল্টো দিকে দৌড় দেয় আর বলে, তোমার প্রমাণ তোমার কাছেই রাখো। মিথ্যাবাদী তুমি, তুমি শুধু মিথ্যা বলো। অধীর সোজা হয়ে দাঁড়ায়। দৌড়ের ফলে ছোট্ট সন্ধ্যার কোমর সমান দুলতে থাকা চুলগুলোর দিকে চেয়ে মৃদু হাসে। গত 15 বছর আগের ছোট্ট একটি ঘটনা ভেবে অধীরের ঠোঁটের কোণে একটুখানি হাসি ফুটে ওঠে, যার প্রভাবে উঠে সাদা চোখের মণি দুটো জলজল করে। অজানায় দৃষ্টি রেখে ক্ষীণস্বরে আওড়ায়, আমি মিথ্যাবাদী নই প্রাণ, এটা আমি একদিন ঠিক প্রমাণ করব, দেখে নিস। আকাশ এগিয়ে এসে চেয়ার টেনে নিয়ে একদম সন্ধ্যার সামনে বসে। তার দুপায়ের মাঝে সন্ধ্যার 2 পা, তবে বডির সাথে টাচ লাগলো না। সন্ধ্যা ঝাপসা চোখ জোড়া সরিয়ে নেয়। আকাশ মৃদুস্বরে বলে, বিয়ের আগে কোনো ইচ্ছে থাকলে বলতে পারো। সন্ধ্যার ইচ্ছে করলো এই পৃথিবীতে যত গালি আছে সব ধরনের গালি এই মুহূর্তে আকাশকে দিতে। সে নিজের ইচ্ছে দমন না করে রাগে ফোঁসফোঁস করতে করতে বলে, তুই একটা জানোয়ার, অমানুষ, শয়তান। আল্লাহ তোর বিচার করবে। আকাশ রেগে বোম হয়ে যায়। ভস্ম করা দৃষ্টিতে তাকায় সন্ধ্যার দিকে। এক পর্যায়ে রাগ কমাতে না পেরে ডান হাত ওঠায় সন্ধ্যাকে থাপ্পড় মারার জন্য। এটা দেখে সন্ধ্যা দ্রুত চোখ খিচিয়ে নেয়, মাথাটা একটু পিছিয়ে নেয়। সন্ধ্যাকে ভয় পেতে দেখে আকাশের হাত মাঝপথে থেমে যায়। রাগ কমলো বোধহয়। থমথমে মুখে তাকায় সন্ধ্যার মুখপানে, সূক্ষ্ম চোখে পরখ করে সন্ধ্যাকে। সন্ধ্যার মাথায় দেওয়া ওড়না অনেক আগেই পড়ে গিয়েছে, চুলগুলো ভীষণ এলোমেলো, মুখে মলিনতার ছাপ, সাথে অসম্ভব তেজ। থাপ্পড় দেওয়ার জন্য ওঠানো হাতের গতি ঘুরিয়ে আকাশ সন্ধ্যার মুখের সামনে আসা এলোমেলো কিছু চুল সন্ধ্যার কানের পিঠে গুজে দেয়। সন্ধ্যা কেঁপে ওঠে, সাথে সাথে চোখ মেলে তাকায়। চোখাচোখি হয় আকাশের সাথে। আকাশ সন্ধ্যার লালিত চোখে চোখ রেখে ঠান্ডা গলায় বলে, 2 বছর আগে এতটা উগ্র ছিল না, চাল চলনের শালীনতা ছিল, যার ছিঁড়ে ফোটে তোমার মাঝে এখন দেখতে পাচ্ছি না। থাপ্পড়ের বদলে আকাশের এহেন কাজে সন্ধ্যা অবাক হয় আকাশকে তার সাথে শান্তভাবে কথা বলতে দেখে। ঢোক গিলল মেয়েটা। আকাশের কথার উত্তরে সে বিদ্রূপ স্বরে বলে, নিজেকে কখনো আয়নায় দেখেন না? আমার দিকে আঙ্গুল তোলার আগে নিজেকে একবার আয়নায় দেখে নেবেন, ঠিক কতটা অমানুষ আপনি। আকাশ দুহাত আড়াআড়ি ভাবে বুকে গুজে থমথমে কণ্ঠে বলে, আমি কখনোই ভালো ছিলাম না, এরকমই আমি, আর এরকমই থাকবো। বাট তোমাকে ভালো মেয়ে হয়ে থাকতে হবে, গট ইট?
সন্ধ্যা রেগে উত্তর করে। পারবো না, আমাকে ভালো মেয়ে হয়ে থাকতে হবে। এটা কোথায় লেখা আছে? আকাশ সূক্ষ্ম হেসে বলে। আমার পার্সোনাল ডিকশনারিতে আমার প্রতিটি কথা মানতে তুমি বাধ্য। সন্ধ্যা অসহ্য কণ্ঠে বলে। কেন বাধ্য হব আমি? সবসময় নিজের ক্ষমতা দেখিয়ে বাধ্য করবেন, তাই তো? আকাশ মৃদু স্বরে বলে। তুমি বেশি অবাধ্য হলে অবশ্যই ক্ষমতা প্রয়োগ করবো। এনিওয়ে, ইউ আর মাই ফিউচার ওয়াইফ, কথাটা মাথায় রাখবে। তাহলে তোমার মাঝে বাধ্যগত ব্যাপারটি আপনা আপনি চলে আসবে। সন্ধ্যা কি বলবে বুঝলো না। আকাশ অন্য কাউকে তার স্বামী ভেবেছে আর এখন তাকে বিয়ে করতে চাইছে, কিন্তু কেন? গত 2.5 বছর আগে দেশে এসে তো তাকে সহ্যই করতে পারতো না, আর আজ তার সাথে এমন করছে কেন?